হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিসিএস হিস্ট্রি যে পিআইকিউ সিরিজ আমরা করছিলাম তার আজকে 8 নম্বর ক্লাস নিয়ে। ইতিমধ্যে আমরা 7টা ক্লাস করে নিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে ডব্লিউবিসিএস হিস্ট্রির যে পিআইকিউর প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা ক্লাসগুলি করে নিও। আমরা এই ক্লাসে কি আলোচনা করছি? ডব্লিউবিসিএস এর বিগত বছরের যে প্রশ্নগুলো, বিশেষ করে কি ইতিহাসের যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। আজ আমরা আলোচনা করব 2007 সালে ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় ইতিহাস থেকে যেসব প্রশ্নগুলি এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। সামনে বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে, ঠিক আছে? তোমরা ক্লাসগুলি মন দিয়ে দেখো। সমস্ত পরীক্ষাতে এই ক্লাসগুলো কিন্তু হেল্পফুল হবে। চলো শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিয়েছি। আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি। একথা কে বলেছিলেন? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি। কে বলেছিলেন? লর্ড কার্জন। 1905 সালে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে পূর্ববঙ্গ ও আসাম নিয়ে নতুন প্রদেশ গঠনের সময় তিনি এই মন্তব্য করেছিলেন। তাহলে কে করেছিলেন? লর্ড কার্জন। ওকে, বাংলা ভাগের সময়। চলো পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, অন্ধ কবিতার পিতামহ এই উপাধি কাকে দেওয়া হয়েছিল? বলো। অন্ধ কবিতার পিতামহ এই উপাধি কাকে দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন ডি। কে? পেড্ডন। পেড্ডন কে ছিলেন? কৃষ্ণদেব রায়ের দরবারে 8 জন বিশিষ্ট কবির একটি দল, যাকে কি বলা হয়? অষ্টদিগ্গজ। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন কে? পেড্ডন। কার সময় ছিলেন তাহলে? কৃষ্ণদেব রায়ের সময়। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে, তো তোমরা ডিটেলসে ক্লাসগুলো মন দিয়ে করো। তেলুগু সাহিত্যে তার উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাই কি বলা হয়? অন্ধ কবিতার পিতামহ, বা তেলুগু কবিতা তাকে জনকও বলা হয়। তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে কি? মনুচরিত্রমণি এবং হরিকথা সারাম, যা কবিতা ও গল্প বলার ক্ষেত্রে তার দক্ষতাকে প্রতিফলিত করে। ঠিক আছে, তা তেলুগু কবিতার জনকও তাকে বলা হয়। চলো পরের প্রশ্ন। এম এন রায়ের নির্বাসনকালীন কমিউনিস্ট পত্রিকাটি কোনটি? বলো। এম এন রায়ের নির্বাসনকালীন কমিউনিস্ট পত্রিকা কোনটি? কোনটি ছিল বলো। কোনটি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, ভ্যানগার্ড। ওকে, চলো পরের প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণা কে ছিলেন? একবারে সহজ প্রশ্ন, এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে পরীক্ষাতে। কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হেনরি ভিভিয়ান ডিরোজিও। নব্যবঙ্গ আন্দোলনের নেতা এবং অনুপ্রেরণা ছিলেন কে? তরুণ অ্যাংলো ইন্ডিয়ান হেনরি ভিভিয়ান ডিরোজিও। 1820 এবং 1830-এর দশকের শেষের দিকে বাঙালি বুদ্ধিজীবীদের মধ্যে একটি আমূল প্রবণতা দেখা দেয়। এই প্রবণতাটি রাজা রামমোহন রায়ের আদর্শের চেয়েও আধুনিক ছিল। এটি নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন 19 শতকের একজন ভারতীয় কবি। তিনি কলকাতায় হিন্দু কলেজের সহকারী প্রধান শিক্ষকও ছিলেন এবং তিনি বেঙ্গল রেনেসাঁ নামক একটি সামাজিক আন্দোলনের প্রভাবক ছিলেন। চলো পরের প্রশ্ন। শেরশাহের সেনাপতির নাম কি? বলো। শেরশাহের সেনাপতির নাম কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে কি? ব্রহ্মজিৎ গৌড়। এটাও রিপিটেড প্রশ্ন। চলো পরের প্রশ্ন। বাংলার স্বাধীন সুলতানির পত্তন কে করেছিলেন? কে করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন এ, ইলিয়াস শাহ। ঠিক আছে, যেগুলোতে ডিটেলস লেখা নেই এর মানে এটা নয় যে সেই প্রশ্নগুলো একবার এসেছে, সেই প্রশ্নগুলো তো রিপিটেড প্রশ্ন, তাই ডিটেলসগুলো আমি লিখিনি, কারণ এর ডিটেলসগুলো আগের ক্লাসে কিন্তু আলোচনা করেছি ডিটেলসে। কে প্রথম ফ্যাক্টরি আইন প্রবর্তন করেন? বলো। 1881 সালে ফ্যাক্টরি আইন প্রবর্তিত হয়েছিল। কে করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন ডি, লর্ড রিপন। 8 নম্বর প্রশ্ন, শকাব্দ কোন বছর শুরু হয়? কোন বছর শুরু হয়েছিল শকাব্দ? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন এ, 78 খ্রিস্টাব্দে। 78 খ্রিস্টপূর্বাব্দে, 78 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এই প্রশ্নটা অনেকবার এসেছে পরীক্ষায়, যে শকাব্দ কে চালু করেন, কত খ্রিস্টাব্দে হয়েছিল। পরের প্রশ্ন, বাংলার এসআইটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? বলো। এসআইটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেছিলেন? কে করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উইলিয়াম জোন্স। বাংলার এসআইটিক সোসাইটি উইলিয়াম জোন্স কলকাতা ফোর্ট উইলিয়ামে 15ই জানুয়ারি 1784 সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন। রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভার প্রতিষ্ঠাতা করেন, বা প্রতিষ্ঠাতা তিনি ছিলেন।
এবং 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। সি.এফ. অ্যান্ড্রুজ ছিলেন মহাত্মা গান্ধীর অন্যতম নিকটতম বন্ধু। তিনি দীনবন্ধু নামে পরিচিত ছিলেন। চলো পরের প্রশ্ন। মারাঠা পেশওয়াদের মধ্যে কে হিন্দু পদপাদশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? প্রথম বাজিরাও। ঠিক আছে। কে হিন্দু পদপাদশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন? প্রথম বাজিরাও। 11 নম্বর প্রশ্ন। কোন হিন্দু সন্ত হিন্দু মুসলমান উভয়কেই শিষ্য গ্রহণ করেছিলেন বা উভয়কেই শিষ্য হিসেবে তিনি গ্রহণ করেছিলেন বা শিষ্য করেছিলেন? কে করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে কি অপশন এ চৈতন্যদেব। পরের প্রশ্ন। ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? বলো। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অপশন ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ভারত সভার প্রতিষ্ঠা করেছিলেন কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এটি প্রতিষ্ঠাতার ক্ষেত্রে আনন্দমোহন বসুও তার সঙ্গে যুক্ত ছিলেন। দাদাভাই নৌরোজি 1886, 1893 এবং 1906 সালে 3 বার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। তার লেখা "প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া" এই বই থেকে তিনি সম্পদের নিষ্ক্রমণ বা বহির্গমন তত্ত্বকে মানে প্রস্তাবিত বা উপস্থাপন করেছিলেন। তিনি ব্রিটিশ সংসদে প্রথম ভারতীয় সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। কে করেছিলেন? দাদাভাই নৌরোজি। ঠিক আছে। চলো পরের প্রশ্ন। অকালি আন্দোলন কবে শুরু হয়েছিল? কবে শুরু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি 1921 সালে। 14 নম্বর প্রশ্ন। সর্বভারতীয় কিষাণ সভা অল ইন্ডিয়া কিষাণ সভা কবে গঠিত হয়েছিল? কবে গঠিত হয়েছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1936 সালে। সর্বভারতীয় কিষাণ সভা অর্থাৎ অল ইন্ডিয়ান কিষাণ সভা 1936 সালে এপ্রিল মাসে লখনৌতে এটি গঠিত হয়েছিল। প্রতিষ্ঠাতা কে করেছিলেন? স্বামী সহজানন্দ সরস্বতী ছিলেন কি এর প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি। চলো পরের প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন। কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? কে করেছিলেন বলো। এই প্রশ্নটা রিপিটেড প্রশ্ন। কে করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি প্রথম রাজেন্দ্র চোল। 16 নম্বর প্রশ্ন। মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়? বলো। মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি নানা ফড়নবিসকে। মারাঠা রাজনীতির চাণক্য বলা হয় কাকে? নানা ফড়নবিসকে। 17 নম্বর প্রশ্ন। 1878 সালে দেশীয় সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে বাতিল করেছিলেন? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ লর্ড রিপন। 1878 সালে দেশীয় ভাষা সংবাদপত্র আইন এটা কে চালু করেছিল? কে? লর্ড লিটন চালু করেছিল। আর বাতিল কে করেছিল? লর্ড রিপন। ওকে। চলো পরের প্রশ্ন। কোন সালে দাস বিলোপ আইন বা বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট পাস হয়েছিল? কবে? কবে হয়েছিল? 1976 সালে। ঠিক আছে। যে দাস শ্রম আইন এটা বা বন্ডেড লেবার সিস্টেম অ্যাক্ট এটা পাস হয়েছিল। 19 নম্বর প্রশ্ন। ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল? এটা আমরা সবাই জানি। কোথায় হয়েছিল? বাংলাতেই হয়েছিল। ওকে। অপশন বি বাংলা। ব্রিটিশ ভারতে প্রথম জাতীয়তাবাদী বিপ্লবী আন্দোলন বাংলা থেকেই উদ্ভূত হয়েছিল। 19 শতকের শেষ ভাগ এবং 20 শতকের প্রথম দিকে বা বিংশ শতকের প্রথম দিকে বাংলার ব্রিটিশ উপনিবেশিক শাসন শেষ করার লক্ষ্যে বিপ্লবী কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল কি বাংলা। বাংলায় অনুশীলন সমিতি এবং যুগান্তর দলের মতো বিখ্যাত বিপ্লবী গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়েছিল এবং বাংলার পাশাপাশি তারপরে চারিদিকে ছড়িয়ে পড়েছিল, কিন্তু বাংলা ছিল হচ্ছে কি মূল কেন্দ্রবিন্দু। চলো পরের প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন। সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি গান্ধীজি। সর্বভারতীয় হরিজন সেবক সংঘ এটি স্বাধীন জাতীয় স্তরের একটা অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা ছিল, যেটা 26টি রাজ্যে তার শাখাটি ছড়িয়ে পড়েছিল। এটি 1932 সালের সেপ্টেম্বর মাসে পুনের ইভের ভাদা কারাগারে গান্ধীজির ঐতিহাসিক অনশনের পরিপ্রেক্ষিতে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে। কত সালে হয়েছিল? 1932 সালে। যার ফলে কি হয়েছিল? ঐতিহাসিক পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তাৎক্ষণিক ঐতিহাসিক পটভূমি 1931 সালে লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় ফিরে আসে, যখন গান্ধীজি হিন্দু সম্প্রদায়ের অবহেলিত নিম্ন শ্রেণীকে পৃথক নির্বাচনী দলে বিভক্ত করার বিরোধিতা করেছিলেন। কে করেছিলেন? গান্ধীজি। যাতে বিভেদ না হয়, ভেদাভেদ না হয়। গান্ধীজি এতে ব্রিটিশ সরকারের বিভাজন এবং শাসন নীতিকে
এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করার একটি ভয়াবহ উদ্দেশ্য তিনি দেখেছিলেন, যে ব্রিটিশরা হিন্দু আর মুসলিমদের মধ্যে কি করেছিলেন, বিভাজন তৈরি করেছিল। অস্পৃশ্য অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই করার জন্য এই সংগঠনটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এটি একটি কি ছিল, এবং একটি নতুন সাপ্তাহিক কাগজ হরিজন তিনি চালু করেছেন। হরিজন পত্রিকাও তিনি শুরু করেছেন। হরিজন কথার অর্থ কি? ঈশ্বরের সন্তান। ওকে, চলো পরের প্রশ্ন। হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন? এটাও রিপিটেড প্রশ্ন। কে করেছিলেন? তুলে নিয়েছিলেন কে? আকবর। ওকে, 1579 সালে তৃতীয় মুঘল সম্রাট আকবর তিনি জিজিয়া কর কি করেছিলেন? বাতিল করেছিলেন। এবং 1679 সালে ঔরঙ্গজেবের সমসাময়িক চাকরির পরিবর্তে অমুসলিম প্রজাদের উপর পুনরায় জিজিয়া কর আরোপ করার সিদ্ধান্ত নেয়। ওকে, এটি সিদ্ধান্ত যা অনেক হিন্দু শাসক বা মুঘল আদালতের কর্মকর্তা দ্বারা ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। তাহলে বাতিল কে করেছিলেন? সম্রাট আকবর। ওকে, তৃতীয় মুঘল সম্রাট। আর আবার পুনরায় চালু করে করেছিলেন ঔরঙ্গজেব। ঠিক আছে, ব্রহ্মসভার প্রথম সচিব কে ছিলেন বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন ডি এবং এ, দ্বারকানাথ ঠাকুর এবং তারাচাঁদ চক্রবর্তী। এরা দুজনেই ছিল হচ্ছে ব্রহ্মসভার প্রথম সচিব। ঠিক আছে, চলো 22 নম্বর প্রশ্ন। গান্ধীজির কাছে অহিংস বলতে কি বোঝায় বলো? সঠিক উত্তর যাবে কি? অপশন ডি, কি বোঝায়? নিষ্ক্রিয় প্রতিরোধ। আগের প্রশ্নটা কিন্তু কি হলো, দুটো অ্যান্সার ঠিক হলো কিন্তু, এক দ্বারকানাথ ঠাকুর আর দুই হচ্ছে কি তারাচাঁদ চক্রবর্তী। চলো, দুবার 22 নম্বর হয়ে গেছে। চলো পরের প্রশ্ন। অ্যাংলো মোহামেডান কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন বলো? কে প্রতিষ্ঠা করেছেন? সঠিক উত্তর হবে কি? অপশন এ, সৈয়দ আহমেদ খান। তিনি 1875 সালে আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি 1864 সালে আলিগড়ের বৈজ্ঞানিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তাকে দ্বি-জাতি তত্ত্বের স্থপতি হিসেবে গণ্য করা হয়। তিনি মুসলমানদের জন্য আধুনিক বৈজ্ঞানিক শিক্ষার উপর তিনি জোর দিয়েছিলেন। তিনি মুসলমানদের শিক্ষার অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কে? স্যার সৈয়দ আহমেদ খান। চলো পরের প্রশ্ন। এলিয়ট কাকে সুলতানি আমলের আকবর বলেছিলেন বলো? কাকে বলেছিলেন? কাকে বলেছিলেন? সঠিক উত্তর হচ্ছে কি? অপশন ডি, ফিরোজ শাহ তুগলককে। বাংলার আকবর নয় কিন্তু, সুলতানি যুগের আকবর। চলো পরের প্রশ্ন। সুলতানি যুগে প্রকৃত রাজা কে ছিলেন বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি, ইলতুৎমিশ। ওকে, 26 নম্বর প্রশ্ন। জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন বলো? কে দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি? সুভাষচন্দ্র বোস। অপশন সি, এসি বোস। লাহোর কংগ্রেসের উদ্দেশ্য কি ছিল? 1929 সালে যে লাহোর কংগ্রেসের অধিবেশন হয়েছিল বা লাহোর কংগ্রেস, তার উদ্দেশ্য কি ছিল? কি উদ্দেশ্য ছিল? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, ভারতের পূর্ণ স্বাধীনতা। কি ছিল উদ্দেশ্য? ভারতের পূর্ণ স্বাধীনতা। ভারতীয় জাতীয় কংগ্রেস বা আইএনসি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1885 সালে। প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যালান অক্টোভিয়ান হিউম। এটা পরীক্ষা আবার আসে। প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? বোম্বাইতে। ওকে, আর লাহোর অধিবেশন কত সালে হয়েছিল? 1929 সালে। ওকে, সভাপতি কে ছিল? জওহরলাল নেহরু। এর উদ্দেশ্য কি ছিল? পূর্ণ স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা ঘোষণা। 1929 সালে 19শে ডিসেম্বর প্রস্তাবটি পাস করা হয়েছিল এবং 30শে জানুয়ারি 1930 সালের 26শে জানুয়ারি স্বাধীনতা দিবসটি কি করা হয়েছিল? ঘোষণা করা হয়েছিল, বা 1930 সালের 26শে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। কারণ ওই দিন কোথায়? জওহরলাল নেহরুর নেতৃত্বে রাবি নদীর তীরে কি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। চলো 28 নম্বর প্রশ্ন। স্বরাজ দলের উদ্দেশ্য কি ছিল বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, আইনসভায় প্রবেশ করা এবং সরকারকে ভেতর থেকে আঘাত করা। চলো পরের প্রশ্ন। ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিল? কাকে হত্যা করেছিল ঔরঙ্গজেব? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি, তেগ বাহাদুরকে। দিল্লিতে দিল্লিতে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আদেশে 1675 সালে ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করার জন্য প্রকাশ্যে তেগ বাহাদুরকে শিরচ্ছেদ করা হয়েছিল। ওকে, কারণ ঔরঙ্গজেব কি ছিলেন? ঔরঙ্গজেব দৃঢ় ধর্মপন্থী মানুষ। গুরু তেগ বাহাদুর মানুষের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলেন। তিনি কি বিশ্বাস করতেন? যে মানুষ তার পছন্দ মতো ধর্মের উপাসনা করতে পারবে, এটাই তিনি বিশ্বাস করতেন।
চলো পরের প্রশ্ন। মুজাফফরপুরের খুনের সাথে কোন দুই বিপ্লবী জড়িত ছিলেন? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি, প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির সাথে 30শে এপ্রিল 1908 খ্রিস্টাব্দের প্রাককালে মুজাফফরপুরে কিংস ফোর্টকে হত্যা করার চেষ্টা করেছিলেন, কিন্তু ভুল করে তারা অন্য এক গাড়িতে বোমা মানে কিংস ফোর্টের গাড়িতে বোমা নিক্ষেপ করেছিল, কিন্তু কিংস ফোর্ট মারা যায়নি। ক্ষুদিরাম বসু ছিলেন কি স্বাধীনতার জন্য ভারতীয় বিপ্লবী আন্দোলনের অন্যতম কনিষ্ঠ একজন বিপ্লবী। যেদিন তাকে ফাঁসি দেওয়া হয়েছিল তখন তাদের বয়স কত ছিল? 18 বছর। 31 নম্বর প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন? বলো। কে সভাপতি ছিলেন? ডব্লিউ.সি. ব্যানার্জি, অর্থাৎ উমেশ চন্দ্র ব্যানার্জি। এটি পুনাতে অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব করা হয়েছিল। প্রথমে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটি পুনাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে কি হয়েছিল? পুনায় ভয়াবহ প্লেগ রোগ দেখা দিয়েছিল, যার কারণে এটি বোম্বেতে স্থানান্তরিত করা হয়েছিল। প্রথম সভাপতি বা রাষ্ট্রপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, স্থান কোথায় হয়েছিল? গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ বা পাঠশালাতে। কেবল 72 জন প্রতিনিধি এই প্রথম অধিবেশনে অংশগ্রহণ করেছেন, যাদের মধ্যে বেশিরভাগ জন কে ছিলেন? আইনজীবী ছিলেন। কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কোনো মহিলা প্রতিনিধি উপস্থিত কিন্তু ছিলেন না। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সেনাবাহিনী গঠন কে করেছিলেন? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি, রাসবিহারী বসু। ওকে, সুভাষচন্দ্র বসু নয় কিন্তু, রাসবিহারী বসু। চলো, রাসবিহারী বসু 1942 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতিত্ব করে ভারতীয় জাতীয় সেনাবাহিনীকে আনুষ্ঠানিকভাবে শুরু করেন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ধারণাটি প্রথম দিয়েছিলেন মালয় ব্রিটিশ ভারতীয় সৈন্যবাহিনীর ভারতীয় কর্মকর্তা মোহন সিং। মোহন সিং এই ধারণাটি প্রথম দিয়েছিলেন। ওকে, তাই তিনি ক্যাপ্টেন ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম। 1942 সালে মার্চ মাসে টোকিওতে ভারতের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠিত হয়। ব্যাংকক সম্মেলনে রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতি নির্বাচিত হন। সুভাষচন্দ্র বসু 1941 সালে বার্লিনে পালিয়ে গিয়ে সেখানে ইন্ডিয়ান লীগ স্থাপন করেছিলেন। ওকে, বা তিনি সেখানে গিয়ে কি করেছিলেন, যে রাসবিহারী বসুর সহযোগিতায় তিনি এই ইন্ডিয়ান লীগের দায়িত্ব তিনি সামলেছিলেন। 1943 সালে সিঙ্গাপুরে তিনি পৌঁছান। এর আগে মহাত্মা গান্ধীর সাথে মতবিরোধের পরে কংগ্রেস তিনি ত্যাগ করেছিলেন এবং 1939 সালে কি করেছিলেন? তিনি ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন। ওকে, কখন? যখন 1939 সালে তিনি কি কংগ্রেস 1939 সালে কংগ্রেস ত্যাগ করার পর। ঠিক আছে, সিঙ্গাপুরে তাকে রাসবিহারী বসু সহায়তা করেছিলেন। 1943 সালের অক্টোবরে তিনি রেঙ্গুন সিঙ্গাপুর সদর দপ্তর সহ একটি অস্থায়ী ভারত সরকার তিনি স্থাপন করেছিলেন। কত সালে অস্থায়ী সরকার স্থাপন করেছিলেন? 1943 সালে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি জাপানিদের সহায়তায় আন্দামান এবং নিকোবর দ্বীপ দখল করেছিল। তাদের নাম তিনি কি দিয়েছিলেন? শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ। ওকে, সুভাষচন্দ্র বসু ডাক দিয়েছিলেন কি দিল্লি চলো। চলো পরের প্রশ্ন। শিখদের সামরিক শিখরা সামরিক জাতিতে পরিণত করেছিলেন কে? শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন কে? কে করেছিলেন? বলো। অপশন বি, গোবিন্দ সিং, গুরু গোবিন্দ সিং। চলো পরের প্রশ্ন। ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেছেন? বলো। ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেছেন? কে করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে কি অপশন বি, ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বা মালিক গাজী বা মোহাম্মদ বখতিয়ার খলজি ছিলেন কি কুতুবউদ্দিন আইবকের তুর্কি সামরিক জেনারেল ছিলেন। 1190 দশকে খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের জন্য দায়ী ছিলেন, যা বিহারের একটি প্রাচীন বৌদ্ধ বিশ্ববিদ্যালয় ছিল। চলো পরের প্রশ্ন। আকবর নামা কে লিখেছিলেন? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, আবুল ফজল। প্রশ্নটা বহুবার রিপিটেড হয়েছে। 36 নম্বর প্রশ্ন। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাকে বলা হয় বলো। কাকে বলা হয়? জয়লাল আবেদিনকে কাশ্মীর আকবর বলা হয়। পরের প্রশ্ন। মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে ছিলেন জিন্দা পীর, বা কাকে জিন্দা পীর বলা হয়? কাকে বলা হয়? অপশন এ, ঔরঙ্গজেবকে। মুঘল সম্রাট ঔরঙ্গজেব তার অত্যন্ত সাদাসিধে জীবনযাপন এবং ধর্মনিষ্ঠার জন্য সুন্নি মুসলমানদের কাছে তিনি জিন্দা পীর বা জীবন্ত সাধু হিসেবে তিনি পরিচিত ছিলেন। ওকে, চলো পরের প্রশ্ন। 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেছিলেন? বলো। কে করেছিলেন?
সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির সভাপতি নির্বাচিত হন, যিনি এই পদটি গ্রহণকারী প্রথম ভারতীয় মহিলা ছিলেন। 1947 সালে ভারতের স্বাধীনতা অর্জনের পর তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। 1949 সালে মৃত্যুর আগে পর্যন্ত তিনি এই পদে তিনি ছিলেন। তাই ভারতের তিনি প্রথম রাজ্যপালও ছিলেন। ঠিক আছে। তিনি 1879 সালের 13ই ফেব্রুয়ারি হায়দ্রাবাদে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি দেশের বিভিন্ন স্থানে সমাজ কল্যাণ, নারী ক্ষমতায়ন এবং জাতীয়তাবাদের উপর বক্তৃতা দিয়েছিলেন। তিনি 1917 সালে মহিলা ভারতীয় সমিতি প্রতিষ্ঠাতে সাহায্য করেছিলেন। ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করার জন্য তিনি সর্বভারতীয় হোম রুল লীগের অংশ হিসেবে তিনি 1919 সালে লন্ডনে যান। 1920 সালে তিনি ক্রমবর্ধমান জাতীয় আন্দোলনের মধ্যে গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনে তিনি যোগ দিয়েছিলেন দেশে ফিরে এসে, এবং 1931 সালে তিনি গান্ধী এবং মদন মোহন মালব্যের সাথে গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন, এবং পরে 1932 এবং 1942 সালে তিনি পুনরায় গ্রেফতার হন। এই সময় তিনি 21 মাস তিনি জেলে ছিলেন। চলো পরের প্রশ্ন, 39 নম্বর প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কারের সুপারিশ করা হয়েছিল কি নিয়ে, বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি দ্বৈত শাসন। ওকে, ডায়ারকি। পরের প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন, হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? কাকে বলা হয় বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি আমির খসরুকে বলা হয় হিন্দুস্তানের তোতা পাখি। পরের প্রশ্ন, ভারতের সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা কোন শাসকরা চালু করেছিলেন? কারা করেছিলেন বলো। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কুষাণরা। কুষাণরা মূলত পশ্চিম চীন অঞ্চলের অন্তর্গত ছিলেন। এরা ইউচিস নামেও পরিচিত ছিলেন। ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিল কুষাণ রাজবংশরা। কুষাণ রাজবংশ। কুষাণ রাজবংশের গুরুত্বপূর্ণ শাসক কে ছিলেন? প্রথম কথফিসেস। কনিষ্ক 78 খ্রিস্টাব্দে সিংহাসন দখল করেন, তারপর একটি নতুন যুগ শুরু করেন যা আমাদের কাছে শক যুগ নামে পরিচিত। তিনি কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন। তিনি কে ছিলেন? কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক। জম্মু কাশ্মীরের শ্রীনগরের কাছে বর্তমান হারওয়ানের অবস্থিত কুণ্ডলা বনে চতুর্থ বৌদ্ধ পরিষদ বা সম্মেলন তিনি আহ্বান করেছিলেন। ওকে, কে করেছিলেন? কনিষ্ক করেছিলেন। কত খ্রিস্টাব্দে করেছেন? 78 খ্রিস্টাব্দে জম্মু কাশ্মীরের জলন্ধরে। এই পরিষদে বৌদ্ধ ধর্ম দুটি ভিন্ন বিদ্যালয় বা ভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়। একটি কি হিনজান এবং অপরটি হলো মহাযান। কনিষ্ক ভাস্কর্য শিল্পের গান্ধার এবং মথুরা বিশ্ববিদ্যালয়গুলি পৃষ্ঠপোষকতা করার জন্য পরিচিত। কনিষ্কের প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক চরকের পৃষ্ঠপোষকতা তিনি করেছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 42 নম্বর প্রশ্ন, কোন সালে বাল গঙ্গাধর তিলক কর দেব না এই অভিযানটা তিনি করেছিলেন বলো। কোন সালে করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, 1896 সালে। তিনি লোকমান্য তিলক নামে পরিচিত ছিলেন। তিনি তার মারাঠি পত্রিকা এবং কেশরীতে ব্রিটিশদের বিরুদ্ধে একটি ধারাবাহিক নিবন্ধ প্রকাশ করেছিলেন। তার দুটো পত্রিকা ছিল, একটা মারাঠা, একটা হচ্ছে কেশরী। ওকে, কেশরীটা ছিল হচ্ছে মারাঠা ভাষায় এবং মারাঠাটা ছিল কি ইংরেজি ভাষায়। 3রা জুলাই 1908 সালে বাল গঙ্গাধর তিলককে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ব্রিটিশরা কি করেছিলেন? গ্রেপ্তার করেছিল, এবং বার্মার মান্দালয়ে 1908 সাল থেকে 1914 সাল পর্যন্ত তিনি 6 বছর জেলে ছিলেন। পরের প্রশ্ন, শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন বলো। কে ছিলেন? সঠিক উত্তর হবে কি অপশন সি, গুরু নানক। গুরু নানক দেবজি কে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি 1900 বলছি, তিনি 1469 তিনি 1469 সালের 15ই এপ্রিল বর্তমান পাকিস্তানের রায় ভৈকি তালোয়ান্দিতে জন্মগ্রহণ করেন। পাকিস্তানের কর্তারপুরে 70 বছর বয়সে তিনি মারাও গিয়েছিলেন। ওকে, তিনি জন্মগ্রহণ করেন পাকিস্তানে এবং মারা গেছিলেন পাকিস্তানে। 44 নম্বর প্রশ্ন, কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? একবারে সহজ প্রশ্ন, কে বলেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি, বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, কিসের জন্য গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন বলো। কিসের জন্য? সঠিক উত্তর হবে অপশন ডি, নীল চাষীদের সমস্যার সমাধানের জন্য। ঠিক আছে, কাদের জন্য? নীল চাষীদের জন্য, কারণ নীল চাষীদের উপরে কি করতো? ইংরেজরা অত্যাচার করতো। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়েছিল বলো। যে গান্ধী যে অসহযোগ আন্দোলন করেছিলেন সেটা কবে প্রত্যাহার করা হয়েছিল? কবে করা হয়েছিল? ফেব্রুয়ারি 11, 1922 সালে।
যে 11ই ফেব্রুয়ারি 1922 সালে এটা প্রত্যাহার করেছিল। অসহযোগ আন্দোলন 1922 সালে ফেব্রুয়ারি মাসে প্রত্যাহার করা হয়, যা চৌরি চৌরা ঘটনার একটি সহিংস রূপ নেওয়ার কারণে গান্ধীজি এই অহিংস নীতিকে সঙ্গতি রেখে তিনি বন্ধ করে দিয়েছিলেন। উত্তরপ্রদেশের কারণ কি? উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় চৌরি চৌরা নামক স্থানে উত্তেজিত জনতা একটি পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দিলে 22 জন পুলিশ সদস্য মারা যায়। এই আন্দোলনকে হিংসাত্মক করে তোলে। উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় চৌরি চৌরা নামক স্থানে পুলিশের উপর কি করে, একটা পুলিশ স্টেশনে জনতা কি করে, রেগে গিয়ে তারা আগুন জ্বালিয়ে দেয়, এতে 22 জন পুলিশকর্মী মারা যায়। যার ফলে কি হয়, এই অহিংস আন্দোলন বা অসহযোগ আন্দোলন যেটা হিংসাত্মক আকার ধারণ করলে গান্ধীজি এটা 1922 সালে ফেব্রুয়ারি মাসে এটা তিনি বন্ধ করে দেন। এই ছিল টোটাল 46টা, আর একটা কোশ্চেন রিপিট হয়েছে, 22 নম্বর দুবার হয়ে গেছে। টোটাল 47টা প্রশ্ন ছিল। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, একদম ডিটেলস ক্লাসগুলো মন দিয়ে করো, এতে তোমাদের সামনে যেসব পরীক্ষাগুলো আসতে চলেছে সেখানে কিন্তু হেল্পফুল হবে। ঠিক আছে, সকলে ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হবে পরের ক্লাসে।